আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি ত্রিশাগ্নি। দেখে নিন এখনকার সংবাদ শিরোনাম। কৈলাস শহরে জামাই মাসি শাশুড়ির প্রেম, স্ত্রীর সিদ্ধান্তে মর্মান্তিক মোড়। শান্তির বাজারে বেপরোয়া গাড়ির ধাক্কায় 4 জন গুরুতর আহত, অভিযোগ সিপিআইএম নেতার বিরুদ্ধে। আদালতের রায় কার্যকর করতে গিয়ে কৈলাস শহরে উত্তেজনা, লোকনাথ মন্দির ঘিরে রণক্ষেত্র। কমলপুরে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হলো মহকুমা ভিত্তিক বসে আঁকো প্রতিযোগিতা। ধর্ম, সংস্কৃতি ও বিশ্বশান্তির বার্তায় মুখর সাবরুমে সনাতনী হিন্দু সম্মেলন। উৎসবের পরেই শোক, কাঠালিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু। দেখে নিন এখন সংবাদ বিস্তারিতভাবে। কৈলাস শহরে ঘটল এমনই এক চাঞ্চল্যকর ঘটনা যা বিশ্বাস ও প্রতারণার সব সীমা অতিক্রম করে। ঠিক এমনই এক কাণ্ড যা সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে। ঘটনার কেন্দ্রবিন্দু জয়ন্ত শব্দকর নামে এক যুবক, যে বিগত 5 বছর আগে কৈলাস শহরের পায়েল শব্দকরকে বিবাহ করেছে। বিবাহের কয়েক বছর পর থেকেই অভিযোগ, জয়ন্ত নিজ স্ত্রীর অগোচরে মাসি শাশুড়ি বেলা শব্দকরের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে তোলেন। এই সম্পর্ক নিয়ে পূর্বে একাধিক সালিশি বৈঠক হয়েছে, কিন্তু কার্যত কোনো সমাধান হয়নি। কিন্তু দিন দিন পরিস্থিতি চরমে পৌঁছায়। অভিযোগ, জয়ন্ত মাসি শাশুড়ির বাড়িতে গেলে তার স্ত্রী পায়েল শব্দকর ঘটনাস্থলে উপস্থিত হন। স্বামী ও মাসিকে হাতে নাতে প্রমাণ সহ ধরে ফেলেন। তৎক্ষণাৎ এলাকার মানুষ ঘটনাস্থলে জমায়েত হন এবং অভিযুক্তদের কৈলাস শহর মহিলা থানার হাতে হস্তান্তর করা হয়। চাঞ্চল্যকর বিষয় হলো, স্ত্রী পায়েল শব্দকর এখন সিদ্ধান্ত নিয়েছেন জয়ন্তের সঙ্গে মাসি বেলা শব্দকরের বিবাহ সম্পন্ন করা হবে। উভয় পক্ষের মাসি শাশুড়ি ও জামাই সম্মতি জানিয়েছে এই সিদ্ধান্তে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং সাময়িক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে কি হইছিল? কি হইছিল আজকে? কেন আজকে আমার মাইয়ার জমাই গিয়া পাইছি এই মাসি শাশুড়ির বাড়ি। আচ্ছা, এটা লইয়া বহুত দিন ঘটনা হইতাছে। আজকে ধরার পরে আমি আনছি থানার দিন বলবো ছেলে হইতাছে বিয়া করতো মাসি শাশুড়ি, তখন আমি বিয়া দিই। আচ্ছা, আপনার মেয়ের নাম কি আসলো? পায়েল। পায়েল কি? আর মেয়ের জামাইয়ের নাম? জয়ন্ত শব্দকর। বাড়ি কই তার? তার বাড়ি হইলো যেখানে মানুষ নিরাপদে চলাফেরা করার কথা, সেখানে রক্ত আর আতঙ্কের ছবি ভেসে উঠল। দক্ষিণ জেলার শান্তির বাজারে এক বেপরোয়া গাড়ির ধাক্কায় 4 জন পথচারী গুরুতর আহত হয়েছেন। স্থানীয়দের অভিযোগের কেন্দ্রে রয়েছেন সিপিআইএম এর শান্তির বাজার অঞ্চল কমিটির সম্পাদক আশু দেবনাথ। তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে সাধারণ মানুষকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার মতো গুরুতর অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে শান্তির বাজার বগাফা সড়কে। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটি বগাফার দিক থেকে অস্বাভাবিক গতিতে ছুটে আসছিল। মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি 4 জন পথচারীকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন শান্তনু চৌধুরী। তার একটি হাত মারাত্মকভাবে ভেঙে গেছে এবং অবস্থা আশঙ্কাজনক। এছাড়াও গুরুতর আহত হয়েছেন দিলীপ পাল ও অলোক দাস। স্থানীয়দের দাবি, গাড়ির চালক ও যাত্রী দুজনেই সেই সময় মদ্যপ অবস্থায় ছিলেন। দুর্ঘটনার পর আহতদের রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রেখে গাড়িটি পালানোর চেষ্টা করে। তবে ক্ষুব্ধ মানুষ ধাওয়া করে বেতাগা নাথ কলোনি এলাকায় গাড়িটিকে আটকান। অভিযোগ, গাড়ি ফেলে অভিযুক্ত ব্যক্তি ও চালক ঝোপে লুকিয়ে পড়েন। এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, প্রথমে অভিযুক্তদের রক্ষা করার চেষ্টা করা হয়, পরে জনতার চাপে বিরুনিয়া থানার পুলিশ চালককে গ্রেপ্তার করে। তবে প্রধান অভিযুক্ত আশু দেবনাথ এখনো অধরা। ঘটনাটি নিয়ে শান্তিবাজার থানায় মামলা দায়ের হয়েছে। এখন সবার নজর প্রশাসনের দিকে। এই ঘটনায় সত্যিই কি দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, নাকি রাজনৈতিক প্রভাবের আড়ালে বিষয়টি চাপা পড়ে যাবে? ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আনুমানিক 1:15 আশু দেবনাথ, সিপিএম এর শান্তির বাজার অঞ্চল কমিটির সম্পাদক, একটা গাড়ি করে বগাবার দিক থেকে আসছিল। আর এমনভাবে গাড়ি চালিয়েছিল ওর ড্রাইভার, আর ও এমনভাবে গাড়ি চালিয়েছে মনে হচ্ছে মদ খেয়ে গাড়ি চালিয়েছে। আর আমাদের 4 জন লোককে উন্ডেট করে চলে যায়। আইনের কাগজে যা সহজ, বাস্তবে তা অনেক সময় হয়ে ওঠে সংঘাতের সূত্র। আদালতের নির্দেশ মেনে জমি বুঝিয়ে দিতে গিয়ে কৈলাস শহরের মাগুরুলি এলাকায় তৈরি হলো চরম উত্তেজনা। লোকনাথ মন্দিরকে কেন্দ্র করে প্রশাসন ও স্থানীয়দের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি হলে এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। ঘটনার সূত্র একটি দীর্ঘদিনের জমি বিবাদ নিয়ে। মাগুরুলি এলাকার বাসিন্দা কামাল উদ্দিনের সঙ্গে একই এলাকার বাসিন্দা
কল্যাণী নাগের মধ্যে 2024 সালে মামলা শুরু হয়। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর আদালত রায় দেয় কামাল উদ্দিনের পক্ষে। সেই রায় কার্যত করতে এলাকায় পৌঁছায় প্রশাসন ও নিরাপত্তা কর্মীরা। আদালতের নির্দেশ অনুযায়ী প্রায় 500 শতক জমি কামাল উদ্দিনকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হতেই পরিস্থিতি বদলে যায়। ওই জমিতেই রয়েছে একটি লোকনাথ মন্দির। স্থানীয়দের দাবি, বহু বছর ধরে সেখানে তারা নিয়মিত পুজো দিয়ে আসছেন, তাই কোনো অবস্থাতেই তারা মন্দির ভাঙতে বা জমি ছাড়তে দেবেন না। প্রশাসন কাজ শুরু করতে গেলে এলাকার হিন্দু ধর্মাবলম্বী পুরুষ ও মহিলারা একজোট হয়ে প্রতিবাদে নামেন। স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে এবং উত্তেজনা ছড়িয়ে পড়ে। অন্যদিকে আদালতের রায় পাওয়া কামাল উদ্দিনের বক্তব্য, তিনি আইনি লড়াইয়ে জিতেছেন এবং আদালতের নির্দেশ অনুযায়ী জমির দখল পাওয়া তার ন্যায্য অধিকার। প্রশাসন সূত্রে জানা গেছে, জনরোষ ও উত্তেজনার কথা মাথায় রেখে আপাতত জমি হস্তান্তরের প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি থমথমে। এখন দেখার বিষয় আদালতের নির্দেশ কিভাবে বাস্তবায়িত হয় এবং সংবেদনশীল পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান কিভাবে সম্ভব হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। ডিস্ট্রিক্ট জাজ কোর্টের কৈলাসহরের বিলি। আচ্ছা, আজকে কিসের জন্য এখানে এসেছেন? আজকে এখানে একটা মামলা হয়েছে, এক্সিকিউশনটি 1/24। এটা মামলা করছেন কামাল উদ্দিন নামের যে ব্যক্তি, শ্রীমতী কল্যাণী নাগের উপরে। সঙ্গে আরেকজন শ্রীমতী কল্যাণী নাগ এবং আরেকজন আছে, হয়তো এখানে নামটা উল্লেখ নাই, মেইন রেকর্ডে আছে। তো এখানে জাজমেন্ট হয়েছে কামাল উদ্দিনের পক্ষে, যে ওই যে ডিসপুট ল্যান্ড আছে এখানের মধ্যে এটা কামাল উদ্দিনের জায়গা। সেই অনুসারে কোর্ট আমাদের অর্ডার দিছে। সঙ্গে কমিশনার, সার্ভে কমিশনার আছে, পুলিশ প্রশাসন আছে। এখানে আজকে আমাদের কাজ ছিল যে এখানে এরিয়াটাতে আমরা মাপজুক করবো। মাপজুক করিয়া যদি এখানে এই যে কোর্টের যে রিট দেওয়া আছে, রিটের মধ্যে যে দাগ নম্বর উল্লেখ আছে, সেই দাগ নম্বর অনুসারে আমরা এখানে ল্যান্ড আইডেন্টিফাইড করবো। করে এই ল্যান্ডের মধ্যে যদি কোনো রকমের বাড়ি ঘর বা অন্য কিছু থাকে, বাড়িঘর, বিশেষ করে বাড়িঘর যদি থাকে, তাহলে এটা ভাঙচুর করিয়া ডিগ্রি হোল্ডার, তার মানে যে জায়গাটা রায় পাইছে, মামলার যে রায় পাইছে কামাল উদ্দিন, তাই নিয়ে মামলা রায় পাইছে, তাই এখানে কাছে আমরা হস্তান্তর করি। কিন্তু এখানে আমরা যা দেখছি সিচুয়েশন, এখানে অনেক পাবলিক জড়ো আছে, এখানে তারা মন্দির আছে বলে উল্লেখ করছে, যার কারণে পুলিশ প্রশাসন, এমনকি আমাদের এসডিএম অফিসেরও একজন ডিসি সাহেব আইছেন। ওনাদের হাতে, যদিও আইন অনুসারে ওনাদের হাতে ল অ্যান্ড অর্ডারের পাওয়া, যেহেতু ওনারা ল অ্যান্ড অর্ডার মোতাবেক বা ল অ্যান্ড অর্ডার অ্যাপ্লাই করি আমাদের সহযোগিতা করতে পারছে না, মানে পাবলিক সরাইতে পারছে না। কতটুকু জায়গা নিয়ে পেয়ে যান? এখানে আছে 50 শতকের মতো জায়গা আছে আমাদের রিটার্ন। আচ্ছা, তো আজকে পুলিশ তাদের আমরা ল অ্যান্ড অর্ডার সামাল দিয়ে এখানে জনগণ পরিষ্কার করিয়া জায়গাটা খালি করতে পারছে না, যার দরুন আমাদের সার্ভে কমিশনার বা আমরা কোর্টের বিলি মাপজুকের কাজ কোনো রকমে করতে পারছি না। কমলপুর মহকুমার হালহালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কালীপদ চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে এবং ডক্টর স্বপন চৌধুরী ও জবা চৌধুরীর ব্যবস্থাপনায় রবিবার অনুষ্ঠিত হয়েছে মহকুমা ভিত্তিক বর্ষে আঁকো প্রতিযোগিতা। এই বার্ষিক প্রতিযোগিতা এবার তৃতীয় বর্ষে পা দিল। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নার্সারি থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। কমলপুর মহকুমার বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 700 শিক্ষার্থী অংশ নিয়ে প্রতিভা, সৃজনশীলতা ও কল্পনা শক্তির সুন্দর উদাহরণ উপস্থাপন করেন। এবারের প্রতিযোগিতা স্থানীয়ভাবে সবচেয়ে বৃহৎ বর্ষে আঁকো ইভেন্ট হিসেবে স্বীকৃতি পেল। কালীপদ চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের মুখ্য আয়োজক ডক্টর স্বপন চৌধুরী এই প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, শিশু ও কিশোরীদের মধ্যে সৃজনশীলতার বিকাশ ঘটানো এবং স্থানীয় প্রতিভাদের প্রকাশের সুযোগ করে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। বর্ষে আঁকো প্রতিযোগিতা শুধু মেধারী পরীক্ষা নয়, এটি শিক্ষার্থীদের মননশীলতা ও কল্পনা শক্তি বৃদ্ধি করার একটি মঞ্চ। প্রতিযোগিতার শেষ পর্যায়ে বিজয়ীদের মধ্যে বিভিন্ন শ্রেণী অনুযায়ী পুরস্কার বিতরণ করা হয়। শিক্ষার্থীরা আনন্দ ও উৎসাহের দিনটি উপভোগ করেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি স্বপন চৌধুরী আর আমার পাশে আমার স্ত্রী শ্রীমতী জবা চৌধুরী। আমরা আজকে এখানে আয়োজন করেছি কালীপদ চৌধুরী মেমোরিয়াল ট্রাস্টের পক্ষ থেকে ছোটদের একটা বর্ষে আঁকো প্রতিযোগিতা। এটা এবছর তৃতীয় বছর। এর আগে দুবার আমরা খুব সাফল্যের সঙ্গে এটা করেছি, যাতে আমাদের খুব উৎসাহ বেড়েছে এটা করার জন্যে। এটা আমার বাবা শ্রী স্বর্গীয় কালীপদ চৌধুরীর স্মৃতিতে করে থাকি আমরা। ছোটদের একটু উৎসাহ দেওয়া, ওরা যাতে একটু সৃষ্টিমূলক কাজে থাকে এবং নিজেকে বা নিজের যে ট্যালেন্টটা আছে
ওটাকে বিকশিত করতে পারে, তার জন্য আমাদের এই ছোট্ট প্রচেষ্টা। আমরা সবসময়ই চাই যে আমার গ্রামের, আমার এলাকার ছেলে মেয়েগুলো শিক্ষিত হোক, বড় হোক, শিল্পী হোক, সৃষ্টি করুক। তো তার জন্যই আমরা এগুলো চেষ্টা করে যাই। সাব্রুম আজ যেন উৎসবের রঙে রাঙা। ধর্ম, সংস্কৃতি আর ঐতিহ্যের মিলন মেলায় মুখর হয়ে উঠেছে মেলার মাঠ। এখানে অনুষ্ঠিত হচ্ছে সনাতনী হিন্দু সম্মেলন, যে সম্মেলন মানুষের কল্যাণ, শান্তি ও সহাবস্থানের বার্তা নিয়ে হাজির হয়েছে সাধারণ মানুষের মাঝে। সনাতন ধর্ম, যা মানব ধর্ম নামেও পরিচিত, হাজার হাজার বছর ধরে ভারত ভূমিতে বিকশিত হয়ে এসেছে। এই ধর্মের মূল ভাবনায় আছে মানুষ, প্রাণী ও প্রকৃতির প্রতি মমত্ববোধ এবং বিশ্ব শান্তির কামনা। সেই ভাবনাকে সামনে রেখেই আজকের এই সম্মেলনের আয়োজন। অনুষ্ঠানের সূচনা হয় ভারত মাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে। এরপর সাব্রুম ইসকন সেন্টারের ছাত্রছাত্রীরা সনাতনী সংস্কৃতির শ্লোক পাঠ করেন। পরিবেশিত হয় বন্দে মাতরম রাষ্ট্রীয় সঙ্গীত। স্বাগত ভাষণ দেন সনাতন হিন্দু সংগঠনের সাব্রুম বিভাগের সম্পাদক প্রণব দাস। ধর্মীয় আলোচনায় অংশ নেন ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট অর্গানাইজেশনের জেনারেল সেক্রেটারি ভেন ধম্মাপ্রিয়া। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সাব্রুমে একটি বৌদ্ধ বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা রয়েছে, যা এই অঞ্চলের শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে। এই ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক রাজনৈতিক ও সমাজসেবী ব্যক্তিত্ব। তাদের মধ্যে উল্লেখযোগ্য দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত, বিধায়ক মাইলা প্রুমগ, প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় এবং নগর পঞ্চায়েতের প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রিয় ভৌমিক। সম্মেলনের শুরুতে আয়োজন করা হয় বিশ্ব শান্তি যজ্ঞ। এই যজ্ঞে অংশগ্রহণ করেন প্রাক্তন বিধায়ক শঙ্কর রায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিরা। যজ্ঞের মাধ্যমে বিশ্ব মানবতার কল্যাণ ও শান্তির প্রার্থনা করা হয়। অনুষ্ঠানের শুরুতে যেখানে নৃত্য, গান ও নানা ঐতিহ্যবাহী পরিবেশনার মাধ্যমে তুলে ধরা হয় সনাতন ধর্মের সংস্কৃতি ও মূল্যবোধ। সব মিলিয়ে সাব্রুমের মেলার মাঠে অনুষ্ঠিত এই সনাতনী হিন্দু সম্মেলন শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং শান্তি, সম্প্রীতি ও মানবিকতার এক অনন্য বার্তা বহন করে নিয়ে এসেছে সকলের জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। বক্তব্য দিয়েছেন, উনি কয়েকটা পয়েন্ট স্ট্রেস করে গেছেন। তার মধ্যে একটি পয়েন্ট হলো সনাতনী সবাইকে জাগ্রত হতে হবে। নিজের চাকরি, ধর্ম, কৃষ্টি, নিজের রাজ্য, দেশ, তার সাথে সাথে এই পৃথিবীর শান্তি সুখের জন্য আমাদের সনাতনী সকল বন্ধু ভাই বোনেদের দায়িত্ব আছে। উৎসবের আলো নিভতে না নিভতেই অন্ধকার নেমে এলো কাঠালিয়ায়। আনন্দ আর উচ্ছ্বাসে ভরা এলাকার সকাল শুরু হলো এক মর্মান্তিক খবরে। এক যুবকের নিথর দেহ উদ্ধারের ঘটনায় স্তব্ধ হয়েছে গোটা জনপদ। গতকাল কাঠালিয়ায় রাম ঠাকুর উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবের আনন্দ কাটতে না কাটতেই মাত্র 12 ঘন্টার মধ্যে ঘটে যায় এক হৃদয় বিদারক ঘটনা। সংবাদ সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম কৃষ্ণ পাল, যিনি দীপঙ্কর পাল নামেও পরিচিত। তিনি কাঠালিয়ার পরিচিত অঙ্কন শিল্পী বিষ্ণু পালের ছোট ভাই। ভোর রাতে যাত্রাপুর থানার খবর আসে, কাঠালিয়া লাইব্রেরির পাশে অবস্থিত একটি সরকারি পরিত্যক্ত ঘরের ভেতরে একটি মৃতদেহ পড়ে রয়েছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে কাঠালিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের মর্গে পাঠায় ময়না তদন্তের জন্য। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এদিকে মৃতের দাদা বিষ্ণু পাল জানান, এর আগেও তাদের বাবার মৃত্যু একই ধরনের পরিস্থিতিতে হয়েছিল। তিনি আরো বলেন, তাদের পরিবারের সঙ্গে সম্পত্তি ও রাবার বাগান নিয়ে কিছু মানুষের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। যদিও বিষয়টি বর্তমানে পুলিশের তদন্তাধীন থাকায় তিনি প্রকাশ্যে কারো বিরুদ্ধে নির্দিষ্ট অভিযোগ তুলতে চাননি। উৎসবের রেশ কাটতে না কাটতে কাঠালিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। আনন্দের জায়গায় এখন আতঙ্ক, নীরবতা আর অনিশ্চয়তা। গোটা এলাকা তাকিয়ে রয়েছে পুলিশের তদন্তের দিকেই। সত্য কি, আর এই মৃত্যুর পেছনে রহস্যই বা কি? ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমরা শুনতে পেয়েছি আপনার ভাই ওনার লাশ পাওয়া গেছে কাঠালিয়া, কি মনে হচ্ছে? কি আমার তো লাগে মানে কেউ কোনো শত্রুতা করছে না, কারণ আমরা বাড়ির লোকে তো পুরান অনেক শত্রুতা, এই জায়গা নিয়ে রাবার বাগান একটু আছে, এটা নিয়ে
সবসময় বাবুরও মৃত্যু হয়েছে এই কারণে। এরপরে অন দেই অন তো আমি সরাসরি কারোর কইতে পারি না, বন্ধুরার লগে বাইরে হয়েছে, কালকে অন্য বউকে সাহায্য করবো সবাই এই কথা কইয়া। কিন্তু এরপরে তো অনেকবার ফোন করছি সবাই, বন্ধুরাও ফোন করছি, বন্ধুরা রিসিভ করে না। এরপরে তাইনারে ফোন করছি, সুইচ অফ দেয়া একটা সারাদিন ধরে। এই তো এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।